আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, এই অনুষ্ঠানের উদ্যোগ নিতে যারা সহায়তা করেছেন, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে শুরু করছি আমাদের অনুষ্ঠান। প্রথম শুরু হবে আমাদের পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে। কোরআন তেলাওয়াত করবেন অধ্যাপক ইশতিয়াক হোসেন মহাশয়। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. Dr. Mohammad Samim Firdaus, Head of Department and Associate Professor আলী ইউনিভার্সিটি, তিনি এখানে হিস্ট্রি ডিপার্টমেন্টাল হেড, তাকে আমি স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে যে শীর্ষক নিয়ে আমরা এখানে হাজির হয়েছি, সম্ভবত ইমরান সাহেব সেই শীর্ষককে চিন্তাশীলতায় পরিপক্কতা দিয়েছেন। তাকে নিশ্চয় সাবির ভাইও সহমত পোষণ করেছিলেন। পরবর্তীতে আমরাও ভেবেছি হোক না, এর মাধ্যমেই আমরা বিষয়টি পুনর্মূল্যায়ন করব। আমার ডিপার্টমেন্ট বিভাগ, ইতিহাস বিভাগ, আপনারা জানেন যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভাগ 2010 সালে শুরু হয়েছিল। আমরা দীর্ঘ পথ চলতে চলতে 2025-এ এসে উপনীত হয়েছি। এই বিভাগ 3টি কোর্স পরিচালনা করে: আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং ডক্টরাল প্রোগ্রাম। তারাও এই সময়কালকে একটা দৃষ্টিকোণ দিয়ে দেখার চেষ্টা করে, যে দৃষ্টিকোণ ঐতিহাসিক বস্তু নিষ্ঠতার সঙ্গে পরিপক্ক এবং সেটা সবার কাছে গ্রহণযোগ্য। ভারতবর্ষের বুকে ঔপনিবেশিক শাসনকাল যদি তার শুরু, এবং এই শুরুর পিছনে যে ঐতিহাসিকতা রয়েছে তার যদি আমরা পুনঃমূল্যায়ন এবং আবার মূল্যায়ন করি, তো যাকে দিয়ে আমাদের মূল্যায়নকে শুরু করতে হবে এবং তার বিরুদ্ধে যে হয়তো 190 বছরের 1757 থেকে 1947 যে ইংরেজ ঐতিহাসিকগণ ছিলেন, ইম্পেরিয়ালিস্টিক হিস্টোরিয়ান্স ছিলেন, তারা যে দৃষ্টিভঙ্গিতে তাকে মূল্যায়িত করেছেন, তার নতুন বিশ্লেষণ হওয়া দরকার। ইতিহাসে আমরা জানি অনেক ঐতিহাসিক রয়েছেন, ইতিহাসের ছাত্রছাত্রী আছে। আমরা একটা তত্ত্ব আলোচনা করি যাকে বলা হয় কন্টিনিউটিজ অ্যান্ড ডিসকন্টিনিউটিজ। এখন সিরাজউদ্দৌলা খুব বাস্তব, তিনি ছিলেন শেষ নবাব এবং সুবাহ বাংলা, পরবর্তীতে নবাবেট ও বেঙ্গল হয়েছিল। এই সময়কালের শেষ স্বাধীন নবাব, যার পরাজয় ভারতবর্ষের বুকে একটা নতুন অধ্যায় আমাদের দেখিয়েছে। এই অধ্যায়ের জন্য তিনি কি সত্যি দায়ী ছিলেন? এ নিয়ে অনেক প্রশ্ন আমাদের কাছে রয়েছে।
আমরা সাম্প্রতিক গবেষণায় যেটুকু দেখি যে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল, তার বিরুদ্ধে যে কূটনৈতিক এবং তাৎক্ষণিক চাল তাকে গ্রহণ করা হয়েছিল, তার শিকার হয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছে। হত্যার নায়ককে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাদের কুচক্রে তাকে হত্যা করা হয়েছে? আমরা দেখেছি ঐতিহাসিক দৃষ্টিকোণে তাকে বিশ্লেষণ করা হয়েছে যে তিনি ছিলেন এমন একটি ব্যক্তিত্ব যিনি সময় পেয়েছেন মাত্র 14 মাস, হয়তো 14 দিন, না হলে 9 দিন। যদি আমরা 15 এপ্রিলকে ধরি 1756, আবার কেউ বলে না 10 এপ্রিল 1756। এই সময়কালটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা বলবো যে এই 14 মাস 14 দিনে তাকে কিন্তু তার স্বাধীন সত্তা বজায় রাখার জন্য বিভিন্ন আঙ্গিকে তাকে লড়াই করতে হয়েছে। আসলে অভিসন্ধি ছিল যে কোনো প্রকারে তাকে সরিয়ে দিয়ে ক্ষমতায় আরেকজনকে প্রতিষ্ঠিত হতে হবে। সেই অভিসন্ধির যে মূল ক্রিয়ানক ছিল তার নিয়েও কিন্তু ঐতিহাসিক একটা বড় ডিবেটস রয়েছে। আমার মনে হয় আপনারা অনেকেই জানেন যে এই অভিসন্ধির আসল ক্রিয়ানক যারা ছিলেন তারা হচ্ছে ইংরেজ। মির্জাফর ছিলেন অবশ্যই একজন, তাকে সময়ের ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে। আমরা শুনলাম ডক্টর মোহাম্মদ শামীম ফেরদৌস স্যারের মূল্যবান কথা। এরপরে আমরা শুনব আজকের অনুষ্ঠানের আহ্বায়ক যিনি শ্রদ্ধেয় সাবির আহমেদ, নৈজর নেবারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, নমস্কার, গুড আফটারনুন। আপনাদের মঞ্চে আছেন মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, আছেন ডক্টর মোহাম্মদ শামীম ফেরদৌস, HOD ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, আলিয়া ইউনিভার্সিটি, এবং অন্য বিরক্ত বক্তা, এবং আপনারা আছেন। নৈয়র নেবারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমি আয়োজকদের পক্ষে, আপনারা জানেন অনেকেই যে নৈয়র নেবার মূলত কলকাতা শহরের অপরিচয়ের যে গল্প আছে সেইগুলোকে মেটাতে কাজ করছে কয়েক বছর ধরে, নেবারহুড ন্যারেটিভ তৈরি করে। আজকে মূলত আমি কেন আমরা এই দিনটাকে পালন করার সিদ্ধান্ত নিয়েছি এই নিয়ে কয়েকটি কথা বলবো। ইতিহাসের যে ঘটনার পরম্পরা, এইগুলো হয়তো অন্য বক্তারা আরো বিস্তারিতভাবে বলবেন। সিরাজের সঙ্গে এই শহরের একটা সম্পর্ক আছে, আপনারা জানেন। এবং যদি ইতিহাসের এই নির্মম পরিহাস না হতো, হয়তো আজকের এই অনুষ্ঠানের, কালকে যে নিউজ পেপারে বেরোতো আলীনগরে সিরাজ স্মরণ, আপনারা জানেন এই শহরের নাম আলীনগর রাখা হয়েছিল। 268 বছর পর প্রায় রাজ্যের কোনো অংশে কয়েকটি বিক্ষিপ্ত জায়গায় ছাড়া আজকের দিনটা পালিত হচ্ছে না। আমরা এটাকে শহীদ দিবস বলছি, শহীদ সিরাজের কথা বলছি। এবং আপনারা শিরোনামে দেখবেন আজকের ভারতের কথাও আমরা বলছি। ইতিহাস সবসময় কিছু শিক্ষা দেয়, সেই শিক্ষা নিয়ে আমরা কিরকমভাবে এগোতে পারি, এই কথাগুলো কয়েকটি কথা বলবো। কিন্তু তার আগে যে কথা বললাম যে পশ্চিমবাংলায় কোনো স্টেট ইউনিভার্সিটি বা গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো খুব একটা আয়োজন করা হয়নি, কিন্তু ইমরান সাহেব এই ব্যাপারটা নিয়ে গত 1 বছর বা তারও বেশি কাল ধরে একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা গত বছর মুর্শিদাবাদে গিয়েছিলাম এবং মুর্শিদাবাদে গিয়েও অবাকই হলাম, এবং তারপর থেকেও আমাকেও এটা তাড়া দেয় যে এটাকে নিয়ে কিছু করা উচিত, বা এই বিষয়টাকে সিরাজের এই শহীদ দিবস, তার ইতিহাস নিয়ে আলোচনা করার আমাদের প্রচণ্ড প্রয়োজন আছে।
আমরা যখন অনেকেই গেছি, সেখানকার প্রশাসন এবং ইমরান সাহেব তখন পাশের স্কুলের অনেক ছাত্রছাত্রী জড়ো হয়েছিল, তো তাদেরকে ফাঁকে জিজ্ঞাসা করছিলাম কেন এত মানুষ এখানে জমায়েত হয়েছে, তারা এই বিষয়ে কিছু জানে কিনা। তারা কিন্তু কেউই জানে না। আসলে আমাদের শিক্ষাটা পাঠ্যপুস্তকের মাধ্যমে হয়, কিন্তু প্রাথমিক শিক্ষায় হয়তো ইতিহাস নেই, আর এই ইতিহাসও মুছে ফেলার চেষ্টা হচ্ছে। হয়তো সিরাজ ইতিহাসের পাতায় থাকবে কিনা আমরা জানি না। আর যেই স্কুলে 1940 সালে সুভাষচন্দ্র বসু পৌঁছে বলেছিলেন যে সিরাজকে কেন্দ্র করে, বাঙালির যে জাতিসত্তা তাকে কেন্দ্র করে আমরা নতুন ভারত গড়ার একটা স্বপ্ন দেখব, সেখানকার ছাত্রছাত্রীরাও সিরাজ সম্পর্কে ভীষণভাবে অজ্ঞ। শুধু ছাত্রছাত্রীদেরকে তো দোষ দিলে হবে না, ছাত্রছাত্রীরা শিখবে বড়দের কাছ থেকে। আমরাও কিরকম ভাবে একটা নীরব দর্শকের ভূমিকা পালন করি। সেই জন্যই 3 জুলাই কলকাতা শহরের একমাত্র অনুষ্ঠান, যেখানে যে শহরের নাম হতে পারতো আলীনগর। সিরাজউদ্দৌলা নামে একটি রাস্তা আছে, আমরা জানি গ্রেট ইস্টার্ন হোটেলের পাশ দিয়ে আছে রাস্তা, কিন্তু সিরাজের কোনো স্মৃতি, অর্থাৎ যে মসজিদ তিনি তৈরি করেছিলেন জিপিওর কাছে আমরা খানিকটা সন্ধান পাই, তার নাম নিশানা, তাকে চিহ্নিত করার কোনো তাগিদ আমরা দিই। আপনারা জানেন, আমার আগের বক্তা বলছিলেন যে ইতিহাস চর্চার একটা কাউন্টার ফ্যাকচুয়াল হিস্ট্রি বলে একটা জিনিস হয়। যদি এটা না হয় ওটা হতো, এই চর্চা হয়। সত্যি যদি সিরাজ এইরকম ষড়যন্ত্রের শিকার না হতো, তাহলে আজকের কলকাতা হয়তো আরো অন্যরকম হতে পারতো, আরো বেশি ইনক্লুসিভ হতে পারতো। কিন্তু যতদিন গেছে কলকাতা শহর তার ইনক্লুসিভিটিটা ছেড়ে নানান রকমের পরিচয়ের বেড়াগুলো বিভিন্ন খোপে ঢুকে গেছে। তার ফলে এই শহরের আরেক বাসিন্দা, জীবনে লখনৌ থেকে কলকাতায় বেশি থেকেও তাকে নিয়ে আমরা চর্চা দেখতে পারিনি, ওয়াজেদ আলী শাহ। সেরকম ভাবে সিরাজের সঙ্গে এই শহরের একটা যোগ থাকার সত্ত্বেও, এই রাজ্যের একটা যোগ থাকার সত্ত্বেও যেই নীরবতা, এই নীরবতা আমাদেরকে যন্ত্রণা দিয়েছে। ওভারলুকড হিস্ট্রি, আমরা কি অনেক সময় ইচ্ছা করেই চেপে যাই সেসব ইতিহাস? সিরাজের কাহিনীও সেরকম একটি ইতিহাস, যাকে অনেক ঐতিহাসিক প্রথম শহীদ হিসেবে বর্ণনা করেছেন। স্পেশালি সুশীল চৌধুরী, উনি খুবই জোর দিতেন সিরাজকে প্রথম শহীদ হিসেবে, কিন্তু আমরা এটাকে শুরুর শহীদ বলেছি এই কারণে, কেননা কে প্রথম শহীদ হয়েছে এই ব্যাপারে নানা ঐতিহাসিক দ্বন্দ্ব থাকতে পারে, দ্বিধা থাকতে পারে, সেই জন্য আমরা শুরুর দিকের ইতিহাস বলেছি। সিরাজের ইতিহাস, তাদের পরিবারের ইতিহাস, তার দাদুর ইতিহাসের কথা খানিকটা উল্লেখ করেছেন। কেন আজকের ভারতে প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে আপনারা এটা একটু মনে করতে পারেন যে আবার সিরাজকে ফিরিয়ে আনা হচ্ছে। আগেও চেষ্টা হয়েছিল যে অল্প বয়সী নেশাগ্রস্ত আনন্দে থাকেন, কিন্তু তাদের যে ভালো দিকগুলো, একটা স্বল্প বয়সী, এত অল্প বয়সী নেতৃত্ব দিচ্ছে ইংরেজদের, দেশের মানুষ তাদের বিরোধিতা করছে, তারা আজকে আবার মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন ঠিক এই সময় 2024-এ যখন নির্বাচন চলছিল, সিরাজকে আবার আমরা খবরের কাগজের পাতায় পেয়েছিলাম। আপনারা জানেন যে কৃষ্ণনগরের রাজ পরিবার থেকে কি ধরনের কথা বলা হয়েছিল। তাহলে কি তার, এবং যদি আপনারা দেখেন যেই প্রশ্নগুলো আজকে এত বছর পরে আবার আসছে, যে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির যে ইতিহাস, বাংলার শিল্প চর্চার যে ইতিহাস, তারা যে অবদানগুলো রেখে গিয়েছিল সেগুলোকে আমরা সহজেই ভুলে যাই। তার একটি কাজ আজও প্রাসঙ্গিক, যেটা আমায় গত কয়েকদিন পড়াশোনা করতে আবার এই তথ্যটা এলো, যে আলীবর্দীর রাজসভায় 18 জনের মধ্যে 17 জন অমুসলমান কাজ করতেন। বাংলায় বেঙ্গল প্যাক্টে মুসলমানদের সংখ্যা থাকার সত্ত্বেও কখনো তারা প্রতিনিধিত্বে, শিক্ষাক্ষেত্রে, সরকারি কাজে প্রতিনিধিত্ব, আমরা স্বাধীন ভারতে এই উদারতা দেখাতে পারিনি যে আমরা প্রতিনিধিত্বের নিরিখে এই পিছিয়ে পড়া মানুষকে সুযোগ করে দেব। কিন্তু তখনকার অসাম্প্রদায়িক নবাবরা সেই কাজটা করেছিলেন। এবং যে সাংস্কৃতিক যে চর্চাগুলো ছিল, বাংলার যে যুক্ত সাধনার যে উদাহরণগুলো দেখিয়েছিলেন, অমুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে যেরকম ভাবে পালিত হতো, আমরা দেখতে পাচ্ছি আবার আমাদের এই যুক্ত সাধনা একসঙ্গে বেঁচে থাকার ইতিহাসে আবার একটা ধাক্কা দেবার চেষ্টা হচ্ছে। এবং সেই জন্য ইতিহাসের এই দিকটাকে, সিরাজকে শুধু দুশ্চরিত্র
মাথা গরম করা এক রাজা হিসেবে যে চরিত্র দেখানো হয়। কেন ইতিহাস যারা পড়েছেন, যারা জানেন যে ঐতিহাসিকরা খানিকটা সবসময় নিরপেক্ষ থাকতে পারেন না, থাকা সম্ভবও নয়। এইচকার একটা কথা বলেছিলেন যে খানিকটা আমরা বলি না ঘোলা জলে মাছ ধরেন, ঐতিহাসিকরা খালি জলেই মানে স্বচ্ছ জলেই মাছ ধরেন। এবারে আমরা শুনবো আজকের পুরো অনুষ্ঠানের এই সমস্ত আয়োজকের প্রধান উদ্যোক্তা যিনি শ্রদ্ধেয় আহমেদ হাসান ইমরান, চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিশন, শ্রদ্ধেয় সম্পাদক পুবের কলম পত্রিকা। তাকে আমি আহ্বান করছি, আমরা তাঁর মূল্যবান কথা শুনবো। আপনাদের সবাইকে আমি আসসালামু আলাইকুম জানাচ্ছি। আপনাদের সবার উপর ঈশ্বরের শান্তি বর্ষিত হোক। আপনাদেরকে নমস্কার জানাচ্ছি এবং এমন এই দুটি কাজ চলে যায়, আসসালামু আলাইকুম এবং নমস্কার। আর ভারত হবে নাকি? অবশ্য আমাদের ভারতবর্ষে প্রচুর জনগোষ্ঠী রয়েছেন, তাদের সম্বোধনেরও ভাষাটা আলাদা। তো যাই হোক, আজকে আমরা সিরাজউদ্দৌলা সাহেবের শাহাদত দিবস, তিনি শহীদ হয়েছিলেন এই দিনে। শহীদ এই জন্য বলবো, এটা নিয়ে কোনো বিতর্ক নেই যে সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করার পর থেকে বোধহয় একটা মুহূর্ত সময় পাননি যে তিনি বিনোদনে বা অন্য কোনোভাবে একটু আরাম আয়েশ করবেন, সময় পাননি। আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ আরিয়া বিশ্ববিদ্যালয় হিস্ট্রির তিনি বলেছেন যে মাত্র 1 বছর 14 মাস, তাই তো, তিনি ক্ষমতায় ছিলেন এবং পুরো সময়টা তার কেটে গেছিল ইংরেজদের ষড়যন্ত্র বুঝতে, তাকে প্রতিহত করতে, এবং যে অমাত্যরা তার আশেপাশে ছিলেন, যারা বলতে গেলে যে তারাই পরিচালনা করতেন অর্থনীতি বা তার থেকে লাভ ফায়দা নিতেন, সে অমিচাঁদ, জগৎ শেঠ, রাজবল্লভ, এরা মানিকচাঁদ, এরা তো ছিলেনই। আর ছিলেন মীর জাফর, তিনি কীভাবে বিশ্বাসঘাতকতা করেছিলেন বাকি সবার সঙ্গে মিলে অমাত্যরা, তা আমরা জানি। তো এদের ষড়যন্ত্র বুঝতে এবং নিজের যে প্রাসাদে অভ্যন্তরে তার বিরুদ্ধে ঘাসেটি বেগম এবং অন্যান্যরা যে ষড়যন্ত্র করেছিল তাকে রুখতে পাটনায় ছিলেন শওকত জং। তার বিদ্রোহ দমন করতে, বিদ্রোহ করতে যাবেন এমন খবর পেয়ে কাশিমবাজারের কুঠি, অন্য জায়গায় কৃষ্ণচন্দ্রের নদিয়ার যে নির্বাচনে দাঁড়িয়েছিলেন সে সময় এসেছিল সিরাজের প্রসঙ্গ, আপনারা জানেন। তাকে আরও একবার কলঙ্কিত করার চেষ্টা করা হয় এই তরুণ শাসককে, সেটা আমরা জানি। কেন সিরাজের নামে এত বেশি প্রচারণা, অপপ্রচার, সেটা তো অনেকে বলেছেন, সবাই জানিনি আমরা, যে তখন সবার মধ্যে একটা প্রতিযোগিতা লেগে গেছিল, এখনও লাগে। এখন আমরা গদি মিডিয়া বলে একটা শব্দ শুনি মাঝে মধ্যে। আমি কোনো রাজনৈতিক প্রসঙ্গ এখানে টানবো না, ইতিহাসের প্রসঙ্গই, কিন্তু ইতিহাস রাজনীতিকে বাদ দিয়ে নয়। তো গদি মিডিয়া কীভাবে প্রতিযোগিতা করছে শাসকদের কৃপা পাওয়ার জন্য, তা আমরা জানি। চাপের মুখে, স্বার্থের মুখে, সবাই জানি। তখন একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছিলো, তার মধ্যে সবাই ছিলেন। ইংরেজ ঐতিহাসিকরা ছিলেনই, 2 ব্যতিক্রম বাদে। মুসলিম যে ঐতিহাসিকরা ছিলেন তারাও প্রতিযোগিতা করছিলেন যে কীভাবে আমরা ইংরেজদের কৃপা অর্জন করব। আর কৃপা অর্জনের পথ কি, যদি কলম হাতে থাকে তো কথাই নেই। তো তারা প্রতিযোগিতা করে তারা সিরাজের চরিত্র হনন করেছেন। আর ইংরেজরা একটা সুবিধাভোগী অভিজাত শ্রেণীর সৃষ্টি করেছিলেন, আপনারা জানেন, এবং সেটা কলকাতা কেন্দ্রিকই বেশিরভাগ হয়েছিল। তো এই অভিজাত শ্রেণীও চেষ্টা করেছেন কীভাবে প্রভুর মনকে তুষ্ট করা যায়। একটা কথা আমি এখানে বলবো, যেহেতু কয়েকটা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন বা আছেন, কিন্তু বড় ভূমিকায় রয়েছেন, তারা এখানে উপস্থিত আছেন।
সেটা হচ্ছে যে ইতিহাসকে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। আর আমাদের দেখা উচিত যে সবার ইতিহাসকে সমান ভাগে ভাগ করে নিতে হবে। এমনকি সাধু কানহু, না উচ্চারণটা সাধু কানহু, তাদের কথা, সিধু কানহু সাধু একই ব্যাপার। একজন সাধু আছেন ঝাড়গ্রামে, তিনি বড় কবি, যার নামে একটা বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, পুরুলিয়ায় একটা বিশ্ববিদ্যালয় হয়েছে। তো এই সিধু কানহুর যে বিদ্রোহ, তার কথাও মনে রাখতে হবে। শুধু ভদ্রলোকদের ইতিহাস চর্চা দিয়ে কাজ করলে হবে না। তো সেরকম সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন যে পশ্চিম বাংলার বাঙালিরা হচ্ছেন হিন্দু মুসলিম মিলিয়ে, এবং যে সমস্ত অবাঙালিরা আছেন তারাও আমরা বাঙালি বলেই ধরবো তাদেরকে, বাংলার অধিবাসী হিসেবে, জোর করে না, ভালোবেসে। তো সেটা হচ্ছে এই যে আপনি যদি সবার ইতিহাসকে না তুলে ধরেন, সবার সাহিত্য চর্চা, সবার যে কি বলবো তাদের যে অবদান সব ক্ষেত্রে রয়েছে, যদি খারাপ কিছু থাকে তবে তাও এটা তুলে ধরতে হবে। আজকে দেখবেন যে সমস্ত বিবাদ হচ্ছে আমাদের ভারতে এবং সারা বিশ্বে, তার পেছনের একটা বড় অংশ জুড়ে রয়েছে ইতিহাস। একদিকে ফিলিস্তিনের ইতিহাস, একদিকে যে যুদ্ধ করছে রাশিয়া, তার ইতিহাস, এবং আমাদের ভারতে তো আপনি জানেন যে ইতিহাস ভিত্তিকই সব হচ্ছে এখানে, এবং ইতিহাসকে কেন্দ্র করে একটা নতুন পরিচয় নির্মাণের চেষ্টা হচ্ছে। সেটা আপনারা যারা একজন ইঙ্গিত দিয়েছেন, আমরাও সেই প্রশ্নে যাব না, কিন্তু আছে। তাই যদি আপনি আপনার ইতিহাসকে ভুলে যান, তাহলে আপনি আপনার শিকড়কে ভুলে গেলেন। এই যে জনগোষ্ঠীগুলো রয়েছে, 3.5 কোটি মানে বাঙালি জাতির পশ্চিমবাংলার, এবং এর মধ্যে 1/3 বা তারও কাছাকাছি, 1/3 কাছাকাছি, তাদের কথা আমরা কেন স্মরণ করি না? বেগম রোকেয়ার কথা একজন বলেছেন যে এখন খানিকটা চর্চা হচ্ছে, তাকে ভুলেই গেছিলেন। আমি এবং গৌরী আইয়ুব 80-র দশকের প্রথমে আমরা লিখেছিলাম, আমি একটা সংকলনই বের করেছিলাম, এবং তারপর আমরা বিভিন্নভাবে লিখে যাই আমাদের ছোট পত্রিকায়। তখন সেটা সাপ্তাহিক ছিল, মাসিক ছিল, পরবর্তীতে এখন আপনারা জানেন সেটা দৈনিক হিসেবে বের হয়। এবং এখন বেগম রোকেয়া এপার বাংলাও প্রতিষ্ঠিত। বাংলাদেশি বন্ধুরা আমার কাছে প্রায় আসতেন, এখন হয়তো ভিসার কারণে বা অন্য কোনো রাজনৈতিক জন্য তাদের আসা বন্ধ রয়েছে। সব ধরনের বুদ্ধিজীবীরাই, বাম, অতি বাম, ডানপন্থী, বামপন্থী সবাই আমার কাছে আসতেন, কথা হতো। তারা খুব দুঃখ করতেন যে আপনাদের এখানে কোনো মুসলিম ঐতিহ্য আমরা খুঁজে পাই না। তাদের কথা ঠিক। পায়রাবন্দ গ্রাম থেকে যে মহিলা কলকাতায় এসেছিলেন, রংপুরের পায়রাবন্দ গ্রাম, এবং সারা জীবন তার কর্মভূমি ছিল কলকাতা, তার যে প্রভাব সেটা আমরা দেখেছি যে বাংলাদেশ, অসম, আমাদের পশ্চিমবাংলায় রয়ে গেছে এবং থাকবেও। তিনি কত কাজ করেছেন। আইকন প্রয়োজন, নিরক্ষরতা দূরীকরণের আইকন ছিলেন আমাদের পশ্চিমবাংলায় বিদ্যাসাগর মহাশয়, তাই তো? এবং তাকে সামনে রেখেই বিরাট প্রচার চলেছিল বামফ্রন্টের আমলে, পরবর্তীতেও, এবং তিনি সেরকমই লোক। কিন্তু আমাদের কোনো আইকন বোধহয় এখন আর খুঁজে পাবেন না, কিন্তু ছিল। বেগম রোকেয়া ছিলেন, আকরাম খান তিনি একমাত্র ব্যক্তিত্ব যিনি একই সঙ্গে মুসলিম লীগ এবং আমাদের পশ্চিমবাংলার কংগ্রেস, মানে বাংলার কংগ্রেস, তার তিনি সভাপতি হয়েছিলেন। আর কেউ নেই কিন্তু এরকম যে দুজনেই একসাথে থাকবেন। তো কিন্তু এদের কথা আজকাল আর কেউ বলে না। এরকম অনেক আছেন, একটু খুললেই আমরা দেখতে পাবো তাদের অবদান রয়েছে। কয়েকদিন আগে সাইফুল্লাহ সাহেব, ব্যারিস্টার আবদুল্লাহ রসুল, তার জীবনী নিয়ে অনলাইনে আলোচনা করলেন। এরকম অনেকে আছেন যাদের প্রচুর অবদান রয়েছে বঙ্গভঙ্গ করতে, বঙ্গভঙ্গ রোধে, সব ক্ষেত্রে। কিন্তু তাদের কথা আজকে লোকে ভুলে যাচ্ছে। কিন্তু যদি বাঙালি সংস্কৃতিকে আমাদেরকে চিহ্নিত করতে হয়,
তাহলে এই উভয় বাংলার হিন্দু মুসলিম এবং অন্য ভাষাভাষী যারা আছেন তাদের অবদানকে ভুললে আমাদের চলবে না। এদেরকে নিয়েই আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের সব কিছুকে করতে হবে। তো এটা একেবারে অভাব আমাদের পশ্চিমবাংলায়। সাবির সাহেব বলছিলেন একটু আগে, এদের নিয়ে তেমন কোনো চর্চা আমরা দেখতে পাই না। এটা খুবই দুঃখের কথা যে কেন আমরা আমাদের একটা অংশকে এভাবে ইগনোর করব বা ভুলে যাব। তো এটা আসা দরকার। এতে সামগ্রিক বাঙালি জাতিরই গর্ব, পশ্চিম বাংলার গর্ব, বাংলাদেশের গর্ব এবং আমাদের যে অখণ্ড ইতিহাস রয়েছে তার পরিচয় উঠে আসে। যাক, আমি এখন এ বিষয়ে আর কিছু বলবো না। দুজন খুবই পণ্ডিত ব্যক্তিত্ব, একজন ইয়াং অ্যাসোসিয়েট প্রফেসর তিনি রয়েছেন, তারা বলবেন। সমৃতা বলবে যে সিরাজউদ্দৌলার জন্য চলে গিয়েছিল, খোঁজবাগে আমাদের সঙ্গে গিয়েছিল। আপনি ওর নামটা উল্লেখ করেননি, কিন্তু মনে ছিল আপনার। তো সে গিয়েছিল এবং সেও শ্রদ্ধা নিবেদন করে এসছে। তো আমাদের এভাবেই তো গড়ে উঠবে। আজকে সমৃতা মল্লিক যেভাবে নজরুল চর্চা করছেন, নজরুল চর্চা করার লোকও পশ্চিমবাংলায় কমে গেছে, কিন্তু সমৃতা সেই পতাকাটা ধরে রেখেছেন বলে আমি মনে করি। তো তাকে আমি অভিনন্দন জানাচ্ছি যে যুক্ত বাংলার এবং অখণ্ড যে বাঙালি সত্তা সব মিলিয়ে তার ক্ষেত্রেও তিনি অবদান রেখে যাচ্ছেন। পরে হয়তো একদিন মানুষ সেটা উপলব্ধি করবে। সমৃতাকে বলছি। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে খুব সংক্ষেপে সারবো আমি। আমরা ওই দুজনকে বেশি করে শুনবো, যে পণ্ডিত দুই ব্যক্তিত্ব আমাদের মধ্যে রয়েছেন, যে আমাদের বাংলা সাহিত্য এবং অন্যান্য যে স্বভাবগতভাবে উঠে আসছিল তাতে সিরাজের পরাজয় কিন্তু একটা বড় বাধা সৃষ্টি করেছিল। এবং তখন আমরা আমাদের সব কিছুকে সাজাবার চেষ্টা করলাম ইংরেজদের বেঁধে দেওয়া ছকে। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতরা যেভাবে চেয়েছিলেন যে বাংলা ভাষা গড়ে উঠুক, রবীন্দ্রনাথ বলেছেন কোনো এক জায়গায়, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের দ্বারা যে বাংলা ভাষা যেটা দাঁড়াচ্ছিল সেটা ছিল সংস্কৃতির নিগড়ে বন্দি। এবং অ্যাজ ওয়েল এজ তিনি বলেছেন যে সে সময় একটা ফার্সি আরবি শব্দের নিষুধন যজ্ঞ চলেছিল। স্বয়ং রবীন্দ্রনাথ কথা বলেছেন। তো স্বাভাবিকভাবে আলালের ঘরে দুলাল বা প্যারীচাঁদ মিত্র যেগুলো লিখেছিলেন সেই ভাষা কিন্তু আর থাকলো না। এই ভাষা হয়ে গেল বাবুদের ভাষা, অর্থাৎ গ্রামের সাধারণ মানুষ, আমরা যারা চাষাভুষো লোক আছি, আমরা যেভাবে কথা বলি, কিন্তু যারা পণ্ডিত ব্যক্তি তাদের কথা, এ তো গাইয়া ভাষায় কথা বলছে, এ তো গেও, এই একটা ভাগ হয়ে গেল। অসমে কিন্তু তা হয়নি, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় তা হয়েছে। আমরা ওই ভাষাটাকেই আমরা আপন করে নিলাম। বাংলা ভাষা এবং সাহিত্য ভিন্ন খাতে প্রভাবিত হলো। ক্ষতি নেই, নতুন সব কিছুকে গ্রহণ করতে হয়, কিন্তু নতুন এটা স্বাভাবিকভাবে হয়নি। এটা আমার মনে হয় যে একটু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল। যাই হোক, এগুলো নিয়ে অনেক কথা বলার আছে। আমি যেটা বলবো যে অনেকে একটা কথা মানে নবাবদের সম্বন্ধে বলে থাকেন, আরে নবাবরা তো বাঙালি ছিল না। আরে সেক্ষেত্রে বাঙালি ছিল না। আলীবর্দী খাঁ বর্গীদের আক্রমণ থেকে এবং নবাব সিরাজউদ্দৌলা নাকি তাতে অংশগ্রহণ করেছিলেন, রক্ষা করেছিলেন আমাদের বাংলাকে, সবাইকে, হিন্দু মুসলিম সবাইকে। এবং আমরা যাদেরকে মনে করি, কেউ কেউ বলেন ওরা শিয়া ছিলেন, বেশ শিয়া ছিলেন। তো আমাদের আমাদের বাংলায় আমরা কিন্তু শিয়া এবং সুন্নি দ্বন্দ্ব খুব একটা দেখিনি। আমাদের যাকে আমরা সবাই খুব শ্রদ্ধা করি, হাজী মোহাম্মদ মহসিন, তিনিও কিন্তু শিয়া ছিলেন, কিন্তু আজ অব্দি কেউ তাকে শিয়া বলে মনে করে বলে আমার মনে হয়নি। তাকে আমরা বাংলারই একজন বলে মনে করি, শিয়া সুন্নি হিন্দু মুসলিম সব মিলিয়ে। আর সেই কলেজও রয়েছে সেখানে, বঙ্কিমচন্দ্র সেখানে পড়াশোনা করেছেন, হুগলি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। তো তেমনি এই সিরাজা বাংলা বলতেন, উর্দু বলতেন, বা যে ভাষা তখন ছিল রাজকীয় ভাষা সেটা বলতেন। এখানে ব্রাহ্মণরা তো ফার্সি ভাষার চর্চা করেছেন, রাজা রামমোহন থেকে শুরু করে সবাই, তখন সেটাই প্রচলিত ছিল। তো যাই হোক, এগুলো অনেক মানে বিতর্কের বিষয়। আমি শুধু একটা কথা বলবো, একজন বলেছেন যে
নবাবদের যে 50-60 বছরের শাসন ছিল, মুর্শিদ কুলি খান, তারপর নবাব আলীবর্দী খান এবং সামান্য সময় সিরাজউদ্দৌলা, তখন যে বাংলার সমৃদ্ধি ছিল, অর্থনৈতিক সমৃদ্ধি, এবং এই নবাবরা কিন্তু কখনোই তারা জমিদারদের দিকে খাদ্য আদায় করার চেষ্টা করেছেন, কিন্তু অত্যাচার করেনি খুব একটা। তাদের উপর তাদের প্রেশার ছিল, কিন্তু সাধারণ যারা কৃষক ছিল, সাধারণ যারা ছোট যোদ্ধা ছিল, তাদের উপর নবাবরা কখনো খাজনার জন্য অত্যাচার করেননি, রাজকোষের জন্য অত্যাচার করেননি। এটা বেশ কিছু নতুন ঐতিহাসিক তারা লিখে গেছেন, এবং তখন বাংলার অর্থনীতি কীরকম ছিল তাও লিখে গেছেন, কী ধরনের সমৃদ্ধি ছিল। এবং তারপর তো বললেন একজন যে তারপর কীভাবে ইংরেজরা নবাবদের উপর বলতে রাজস্ব নিয়ে এসো, এই করো সেই করো, জমিদারদের বলতে আরম্ভ করলো, আর সবাই সেটা জোগাড় করার পথে ছুটলো। আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো বাংলার কৃষকরা, কৃষি নির্ভর যে বাংলা ছিল, তাঁত নির্ভর যে বাংলা ছিল তারা। তারপর কী হলো, তাদের ঘর বাড়ি উচ্ছেদ হয়ে যেতে লাগলো, মরক দেখা গেল। তারপর 76-এর মন্বন্তরের কথা একজন বলেছেন, আমি সেখানে যাচ্ছি না, শুধু শেষ আমি শ্রদ্ধা জানাই সুশীল চৌধুরী এবং আরও যারা প্রকৃত ইতিহাসকে তুলে আনার চেষ্টা করেছেন, তারা অক্ষয় কুমার মিত্র থেকে। এখন নতুন যে সমস্ত গবেষকরা গবেষণা করছেন, তাদের দৃষ্টিতে এইসব জিনিসগুলো পড়ছে, আরও পড়ুক, এবং ভারতেরও সত্য ইতিহাস তুলে উঠে আসুক, আমাদের বাংলারও প্রকৃত ইতিহাস উঠে আসুক। তাতে যারা কলঙ্কিত হবেন, তাতে যারা প্রশংসিত হবেন, কিন্তু সত্য ইতিহাসের দিকে আমাদের অনুসন্ধান সবসময় থাকা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে আমরা যার কথা শুনবো একেবারেই বিষয়ভিত্তিক কথা, যাদের হাতে একাধিক গবেষণাপত্র বেরিয়েছে, তারা অনেক আগে থেকেই কাজ শুরু করেছেন এবং আজও করে চলেছেন। আজকে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসাবে পেয়েছি ডক্টর কাজী সফিউর রহমান স্যার, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ক্যালকাটা ইউনিভার্সিটি। কাজী সফিউর রহমান কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। তো তিনি বেশ কিছু বই লিখেছেন, বিশ্বের বিভিন্ন দেশে তিনি বক্তৃতা করেছেন, ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইনস্টিটিউটে। আর কয়েকদিন পরেই তিনি যাবেন ফ্রান্সে, সেখানে একটা ফাঁস করে দেবেন নাকি, একটা বিষয়ে তিনি বক্তৃতা করবেন, যে বদর যুদ্ধের প্রভাব বাংলায়, কোথায় বদর যুদ্ধ কবে হয়েছিল, তার প্রভাব কি বাংলায়, সে নিয়ে ইন্টারেস্টেড ফ্রান্সের গবেষকরা, বিশ্ববিদ্যালয়, সেখানে তাকে আমন্ত্রণ করা হয়েছে, সেখানে তিনি বক্তব্য রাখতে যাবেন। আমি বেশ কিছুদিন আগে একটা এন্ডাউমেন্ট লেকচার দিয়েছিলাম। ডক্টর আনোয়ারদিল আফিয়াদিল স্বামী স্ত্রী, তারা আমেরিকার ইউনিভার্সিটিতে পড়ান, কোনো একটা বিশেষ ইউনিভার্সিটিতে। তারা একটা এন্ডাউমেন্ট করেছিলেন, সেটা বাংলাদেশ ঢাকা এশিয়াটিক সোসাইটি যেটা আছে, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বলে, সেখানে সেটা আমি গেছিলাম বর্গী এলো দেশে, এই বলে আমি বলেছিলাম। তো সেই বলার শেষ রেশ ধরে আমি এটা বলার চেষ্টা করছি। সেখানে আমি বলতে গিয়ে একটা কথা আমি বলেছিলাম যে অসুস্থ হয়ে পড়েছেন আলীবর্দী খান, তিনি নাতিকে ডাকলেন। সেদিন ছিল 1756 সালের 9ই এপ্রিল। তারপরেই 10-12 দিকে বোধহয় দায়িত্ব নিচ্ছে সিরাজউদ্দৌলা। বলছে, শোনো, উপদেশ দিচ্ছেন নাতিকে, শোনো হে প্রিয়তম, বাংলা সিংহাসনে বৃদ্ধের পরিবর্তে একজন তরুণ শাসক পেল, আর সব অপরিবর্তিত থাকলো। চেঞ্জটা হচ্ছে কি, যে একজন বৃদ্ধর পরিবর্তে একজন তরুণ আসছে, আর কিন্তু সব সমস্যা আমি রেখে গেলাম, আমি কিছু সলভ করে যেতে পারিনি। একজন তরুণ শাসক পেল, যে সর্বদাই শত্রুকে দমন করবে, শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং রাজত্বে শান্তি ফিরিয়ে আনবে। এটা নাতিকে উপদেশ দিল যে তুমি এইগুলো করবে, প্রজা দেখবে, শাসন ফিরিয়ে আনবে, শান্তি করবে। তো যাই হোক, এখন আমার যে বক্তব্য, এখন আমাদের একটা নতুন ট্রেন্ড হচ্ছে যে রিরাইটিং হিস্ট্রি। আজকে দাঁড়িয়ে তো সেটাই বলতে হবে যে ক্ষুদিরামকে যখন ফাঁসি দিয়েছিল, হ্যাং করেছিল, বা মাস্টার সূর্য সেনকে, তাদেরকে এক চরম টেরোরিস্ট বলেছিল। আমরা কি তাদেরকে কি বলছি? শহীদ। তো এটা রিরাইটিং এর ফলেই তো, নাহলে কেন? যে তাদেরকে আপনারা দেখবেন, যদি ভার্ডিক্ট দেখেন
ক্ষুদিরাম বা ওদের একদম টেরোরিস্ট পাক্কা। আর ইতিহাসবিদ হচ্ছে এমন একজন লোক যে তার হাতে ম্যাজিক ওয়ান্ড থাকে, জাদুদণ্ড, ওই যে জাদুকর যেমন একটা ওই হার্ড নিয়ে দেখায়, এইভাবে যা দেখায় তাই দেখে, ম্যাক্সিমালিজম, সে তারও তাই, তার হাল তাই, সে যা দেখাবে তাই হবে। কেননা যে বাংলাদেশকে একদল বলছে ওয়ার অফ লিবারেশন, আর একদল বলছে সেশনিস্ট। আমাদেরকেও তো বলেছে যে তোমরা টেরোরিস্ট, আর আমরা কি বলেছি যে আমরা স্বাধীনতার যুদ্ধ লড়ছি। সব দেশে এই জিনিস, আমি আর বেশি তো উদাহরণে যাব না। তাহলে আমাদের কি বক্তব্য, সিরাজের যে ইতিহাস, সেই ইতিহাসকে নতুনভাবে লিখতে হবে। কেন লিখতে হবে? যে লিখতে হবে যে এখন তো পার্সোনাল লাইফকে তো কাউন্ট করা হয় না। একজন মদখোর যদি একটা ভালো কবিতা লেখে, খুব ভালো কবিতা, তাহলে কি আমরা মদ্যপের কবিতা বলবো? তা তো বলবো না। এখন কবিতার আমরা জাজমেন্ট করব। এই যে কবিতার যে জাজমেন্ট করব, বা এই একজন মন্ত্রী সে মদ খেয়ে যেতে পারে, একজন পার্লামেন্টে মদ খেয়ে ঢুকতে পারে, হ্যাঁ ঢুকতে, জজও মদ খেয়ে তারপরের দিন ভাব লিখতে পারে। একজন অধ্যাপক সে লিখতে পারে রাতে মদ খেয়ে তারপরে লিখছে সিরাজউদ্দৌলা মদ্যপ ছিল, লিখতে পারে, তার তো মানে ক্ষমতাই আছে। সুতরাং সে লিখছে যে সে নিজে একটু খেয়ে নিল, তারপরে সিরাজউদ্দৌলা মদ্যপ ছিল। তাহলে সিরাজউদ্দৌলা যে মদ্যপ ছিল অস্বীকার করছি না আমি, কিন্তু জাহাঙ্গীরও তো মদ্যপ ছিল, কিন্তু সে সুন্দরভাবে লিখছে, আহা নূরজানের হাতে যদি আধ পেগ মদ পেতাম, সেটা খুব সাবাস। তা যে তুজুকি জাহাঙ্গীরিতে লেখা যে আমি যদি সিরাজে মানে নূরজানের হাতে আর্ধেক মদ পেতাম তাহলে ওদের খুব ভালো হতো, আর সিরাজ মদ খেলে খুব খারাপ না। আচ্ছা গেল, আমি যখন ক্লাসের কোনো কোনো অকেশনে যদি ছাত্রদের সিরাজের নাম আসতো, তাই বললাম যে তোদের বয়সে তোরা তো বারবার ক্ষমা চাস, আর সিরাজের বেলায় যত দোষ। তা সিরাজ আরে কারে নাই, কারোর বউ আর নাই কারোর মেয়েকে সে বিয়ে করেছিল, আর বেশি তো কে নাই। তাই শুধু জাহাঙ্গীরও করেছিল, তার নাম খুব বড় করে রেখে দিল নূরজাহান। তো জাহাঙ্গীর কি করেনি? বর্ধমানকে শের আফগানের মেয়েকে বউকে কে নিয়ে যায়নি? তা এটা এখন তো এহবাচ্য, মানে রাজনীতিবিদ, অধ্যাপক, ডাক্তার যাদের কথাই বলবেন, কিন্তু কথাটা হচ্ছে সিরাজের গা থেকে এই গন্ধটা বেরোচ্ছে না। কেন বেরোচ্ছে না? এবার প্রসঙ্গে আসি। প্রসঙ্গ হচ্ছে যে সিরাজের যাদের বেসিক বই আমরা পড়ি তারা কারা? তারা হচ্ছে যে সিয়ারুল মুতাক্কারিন, গোলাম হোসেন খান তবাইবাই, যেটা 1781 সালে কমপ্লিট হয়। রিয়াজুস সালাতিন গোলাম হোসেন সালিমের, যেটা 1788 সালে শেষ হয়। আর মুজফফরনামা করম আলী সাহেব। এই তিনটে বই কম বেশি, কিন্তু এরা কিন্তু ওই ঐতিহাসিক নয়, এরা সবাই স্টোরি টেলার, মানে ডায়েরি যেমন ডেলি লেখে সেরকম করে ডায়েরি লিখে গেছে। এবং সেই তাতে আর এখন যদি বুদ্ধিজীবী ক্রয় বিক্রয় হয়, আর তখন হবে না কেন? এখন তো ট্রান্সফরমেশন অফ ইন্টেলিজেন্স, এটা ঘটনা সঙ্গে সঙ্গে দল পাল্টিয়ে দেবে, মানে সুবিধা নেওয়ার জন্য। তাই করম আলী, গোলাম হোসেন আর গোলাম হোসেন সলিম, এরা যে সেই যুগে দল পাল্টাবে না, সিরাজের বিরুদ্ধে লিখবে না, তখন তো সিরাজের 23-24 বছরের জীবনে সে 14-15 মাস শাসন করেছে। আর আমরা বাকি টাইম দিয়ে টানটানি করি। তাদের যে বইগুলো আমরা পড়ি সেগুলো অনুবাদ, ফার্সিয়ান বইগুলো। আর কে বই লিখছে? তাহলে এরা কেউ অ্যামেচার হিস্টোরিয়ান। তারপরে যারা বই লিখছে, ম্যালেসন, মার্শাল, হলওয়েল, গ্রিফিথ, এরা সব লিখছেন। তা এরা তো অ্যাডমিনিস্ট্রেটিভ টার্নার হিস্টোরিয়ান, এরা তো সব ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক একটা বড় বড় পদে ছিল, তারপরে যা মনে হয়েছে লিখে দিয়েছে। তাহলে ইতিহাস, সমৃদ্ধ ইতিহাস পেতে হলে মানে এরা কিন্তু কেউ করেনি। তো এরা যে করেনি, কিছু কিছু জায়গায় আমাদের বিভ্রান্ত হয়েছে। আমার একজন প্রিয় ব্যক্তি, নাম একটু আগে করে গেলেন, বিদ্যাসাগর মহাশয়, তিনি আমি তার নিয়ে অনেক লেখালেখি করেছি, অনেক উন্নত মানের লেখা ভালো ভালো জায়গায় প্রকাশিত হয়েছে। কিন্তু তিনি ওই যে মার্শাল সাহেবের হিস্ট্রি অফ বেঙ্গল লিখেই সেইটাতে সবাই জানলো বিদ্যাসাগরের লেখা, কিন্তু বিদ্যাসাগর অনুবাদ করেছেন, কেন ওইটা সিলেবাসে ছিল বইটা, আর উনি এই পাঠ্যপুস্তকের ব্যবসাটা ভালো বুঝতেন, কাজে এটা বিক্রি হবে ভালো, বই বিক্রি হবে ভালো, টাকা আসবে, টুলো পণ্ডিতের ছেলের তার টাকার দরকার। তো কাজেই তিনি লিখছেন নিষ্ঠুর, মদ্যপ,
অমুক তমুক যে বিদ্যাসাগরও লিখে দিল, কিন্তু ব্যাপারটা নয়। এটা হচ্ছে মার্শালের বই হিস্ট্রি অফ বেঙ্গল, উনি লিখলেন বাংলার ইতিহাস বলে বইটা লিখলেন। তো এই যে বই, পরবর্তীকালে রবার্ট ক্লাইভের উপরে বই লিখলেন, জর্জ রবার্ট লিখলেন, তারপরে J.H. লিটল লিখলেন যে সাইজ অফ ক্যালকাটা অ্যান্ড দ্য ব্যাটল অফ পলাশি, হাউস অফ জাগোসেট। এরকম মানে লর্ড রবার্ট সম্বন্ধে, মানে লর্ড ক্লাইভ সম্বন্ধে বলতে গিয়ে বললো যে উনি ভারতবর্ষে এমন ব্রিজ করে দিলে যাতে পঙ্গু কানা খোঁড়া সবাই হেঁটে যেতে পারবে। মানে এরা হচ্ছে সবাই অ্যাডমিনিস্ট্রেটর, বিভিন্ন সময় কাজ করেছে, কিন্তু এরা বই লিখছে কাদের প্রশংসা করার জন্য। মানে আজকাল তো প্রশংসা যেমন দেখেন, অযোগ্যকে প্রশংসায় ধরিয়ে দেবে, বই লিখে দিচ্ছে, সে যুগও তাই ছিল। কাজে এর মধ্যে আমাদেরকে মানে রিরাইটিং করতে হবে। রিরাইটিং যদি করা হয় তাহলে সিরাজ সেখান থেকে মুক্তি পাবে, আদারওয়াইজ মুক্তি পাবে না। তারপরে কি হলো, কলোনিয়াল, ডিপ কলোনিয়াল পিরিয়ডে যখন পড়ে গেলাম, মানে বক্সারের পরে, তখন কিন্তু আর সিরাজের নাম নেওয়াটাই বন্ধ হয়ে গেল। সিরাজের নাম নেওয়াটাই বন্ধ হয়ে গেল। সিরাজের নাম কখন থেকে শুরু হলো সেই ইতিহাস একটু বলি। সিরাজের নাম নেওয়া শুরু হলো 1858 সালের পরে, সিপাহী বিদ্রোহের পরে। সিপাহী বিদ্রোহের পরে কি হলো, একটু একটু করে হাওয়া বইতে শুরু করলো, দেশ স্বাধীন হবে, আমরা জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়েছি, আমাদের দেশপ্রেম আছে, আমরা ইন্ডিয়ান, হাওয়ার বাঙালি, যাই হোক কিছু একটা হতে থাকলো। প্রথম যিনি বই লিখলেন 1875 সালে, পলাশির যুদ্ধ, নবীনচন্দ্র সেন। নবীনচন্দ্র সেন অতটা যে তিনি পলাশির উপর লিখেছেন, পলাশি তো লিখেছেন, কিন্তু অতটা সিরাজের কথা অত লেখেনি, সিরাজের কথা ভালোও লেখেননি। তারপরে 1858 সালে কি লিখলো, সিরাজ অক্ষয় কুমার মৈত্র। কিন্তু অক্ষয় কুমার মৈত্রের পরে আমি আসবো। প্রথমে 1828 সনে লিখলেন, তারপরে নিখিলনাথ রায় মুর্শিদাবাদ কাহিনী লিখছেন, আবুল কালাম শামসুদ্দিন বলে একটা। কিন্তু এই জায়গায় আমি একটা কথা বলি, মুসলমানদের মধ্যে প্রথম এগিয়ে আসেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তিনি প্রথমেই যেটা লিখলেন, সেই কবিতা আপনারা সবাই জানেন, কান্ডারি হুঁশিয়ার। কান্ডারি হুঁশিয়ার, আমি আর কবিতা বলছি না, আপনারা সবাই জানেন। সেই কবিতা অগ্নিবীণা পত্রিকায় তার এই যে বই, সেই বইটার মধ্যে 1922 সালে, তাহলে অ্যাজ এ মুসলিম হি ইজ দ্য ফার্স্ট রাইটার হু রোট অন দ্য সিরাজউদ্দৌলা অর মানে পলাশি, ওই গঙ্গায় ডুবিয়া আছে হায় ভারতে দিবাকর, কেমন ক্লাইভের খঞ্জর, ইত্যাদি ইত্যাদি আপনারা জানেন। কিন্তু আরেকটু যদি পিছিয়ে আসেন, মানে 1935 সালে ইন্ডিয়া অ্যাক্টের পরে 1937 সালে ভোট হলো। ভোটে আপনারা জানেন যে শেরে বাংলা ফজলুল হক মন্ত্রিত্ব নিলেন, কোয়ালিশন মিনিস্ট্রি করলেন। তখন কিন্তু এদের একটু সাহস বাড়লো। সেই সাহস বাড়াতে হলো কি, যে সব থেকে দুঃসাহস কাজ যেটা করলেন, অসাধারণ কাজ, সেটা হচ্ছে যে শচীন সেনগুপ্ত এবং নির্মলেন্দু লাহিড়ী মানে সিরাজউদ্দৌলা নাটক রচনা করলেন। এবং সেই নাটকটা আমরা যারা রাঢ়বঙ্গের লোক, আমাদের নেশা ছিল যে কখন সিরাজউদ্দৌলা নাটক বা এলপিতে, আমাদের পরেও আরও ডাইমেনশনাল হলো যে 1948 সালের দিকে এতে ইনভলভ হলেন সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু তিনি ইনভলভ হয়ে যে এই তার যে দাবি যে হলওয়েল মনুমেন্ট ভাঙতে হবে, মানে যখন ওই অন্ধকূপ ওই যে এটা জায়গায় একটা স্মারক একটা বসানো হয়েছিল, একটা বড় আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে বিশেষ করে ইসলামিয়া কলেজের যারা ছাত্র, জুবেরি সাহেব তখন প্রিন্সিপাল ছিলেন, আরও যারা অধ্যাপক ছিলেন, সেই সময় সকল যারা মুসলিম নেতা ছিলেন এবং হিন্দু নেতাও অনেকে তাদের যোগ দিয়েছিলেন। ইয়েতে কে ছিলেন যে ফজলুল হক সাহেব। ফজলুল হক সাহেব এটা মান্যতা দিতে চাননি কেন, তার গভর্নমেন্ট পড়ে যাবে, মানে ব্রিটিশ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি সেখান থেকে সাপোর্ট তুলে নেবেন। কিন্তু যে ঘটনাটা ঘটছে এরপরে 1943 সালে সিরাজ স্মৃতি সমিতি কতগুলো মুসলমান তারা ঠিক করলো যে আমরা 3রা জুলাইটাকে আমরা পালিত করব সিরাজ স্মৃতি সমিতি হিসাবে। রক্ষা কমিটি তৈরি হলো। কিন্তু ঘটনাটা হলো তারপরে দেশ স্বাধীন হয়ে গেল। দেশ স্বাধীন হওয়া মানে চুপচাপ আমরা স্বাধীনতা পেয়ে গেলাম, তো আমরা পশ্চিমবাংলা পেলাম, ওরা বাংলাদেশ পেল, ইস্ট পাকিস্তান পেল, সুতরাং আর কিছু নয়। ঘটনাটা আবার অন্য ঘটলো যে যখন 1972 সালে বা 71 সালে পূর্ব পাকিস্তান হলো। পূর্ব পাকিস্তানে কিছু কিছু জায়গায় সিরাজের নামে আবার জয়ধ্বনি হলো, কিছু কিছু পার্ক, কিছু কিছু জায়গা, 2-একটা নামকরণ হলো। বিশ্ববিদ্যালয় ওই লেভেলের হয়নি, 2-একটা কলেজ হলো।
এই দিকে অনুপ্রাণিত হলে পশ্চিমবাংলার কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, অরাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবী, স্বেচ্ছাসেবক, গায়ক, নানা ধরনের লোক তারা চিন্তা ভাবনা করতে লাগলো যে সিরাজের কিছু এই নাম করা যাবে। এখন আমাদের মধ্যে একটা ধারণা আছে সে সিরাজ এবং মির্জাফর এই দুটোই হচ্ছে মুর্শিদাবাদের প্রপার্টি, মানে মুর্শিদাবাদের প্রপার্টি, মানে এই প্রপার্টিটা মানে অল ইন্ডিয়া মানে নয় তো নয়ই, বাংলারও নয়। কলকাতাতে ক্লাইভ রোডের নাম চেঞ্জ করা হয়েছে, সিরাজ সরণি করা হয়েছে। দু একটা জায়গায় যদি খুব তাকিয়ে টাকিয়ে দেখতে পারেন কেউ কেউ বলে না। তাছাড়া একটা পার্ক, একটা স্কুল, একটা কলেজ। মুর্শিদাবাদে তো দিনের পর দিন আন্দোলন হলো যে তাদের যে নতুন বিশ্ববিদ্যালয় হবে। এমনি নামে তো অনেক হয়েছে, নামে যদি বলে যে হয়নি, একটু আগেই তো ঝাড়খণ্ড একজনের নামে হয়েছে, তো এখানে তো নদিয়াতে একজনের নামে হয়েছে, কোচবিহারে একজনের নামে হয়েছে, সব তো জেলা ধরে বা শহর ধরে হয়নি, সুতরাং নামকরণ দিয়েও হয়েছে। কিন্তু মুর্শিদাবাদেরা তারা এইটা দাবি করেছে, তাদের দাবি, তাদের খুব ছোটোখাটো দাবি ছিল। মুর্শিদাবাদের মাটি থেকে বিরোধী দলনেতা হয়েছে, মুর্শিদাবাদ মাটি থেকে মানে কেন্দ্রীয় গভর্নমেন্টের যে দ্বিতীয় তৃতীয় নম্বর মন্ত্রী হয়েছে, এমনকি রাষ্ট্রপতিও হয়েছে। তারাও একটা রেল হয়তো করতে চেয়েছিল যে একটা রেলের নাম সিরাজ এক্সপ্রেস করা হোক, সেটুকুও দাবি মানা হয়নি। একটা কলেজ করা হোক, কোনো দাবিই মানা হয়নি। কাজে এটা একটা ন্যায্য দাবি যে সিরাজ মুর্শিদাবাদের, আর এই যে মীর জাফর আলী খান এইটা মীর জাফর হয়ে গেল। আমি একবার তুরস্কে একটা বলেছিলাম যেন এই দুটো টার্ম আমাদের বাংলায় বাগধারা হয়ে গেছে, ইডম হয়ে গেছে। কি করে? একটা হচ্ছে নজরুল ইসলাম করেছে, সেটা আমি জানি যে কামাল তুনে কামাল কিয়া ভাই, দ্বিতীয় কামালটা হচ্ছে সাবাস, মানে সাকসেসফুল, আমরা তো বলি কাজ কামাল করে দিয়েছি। তো আর এই মির্জাফরটা কি করে আসলো আমার জানা নাই, কিন্তু আপনারা সবাই জানেন মির্জাফরের মানে কি, এই জানতে বাকি নাই। কিন্তু ওটা কোত্থেকে আসলো, কীভাবে আসলো, মীর আর জাফরকে দুটোকে একসঙ্গে জুড়ে দিয়ে মির্জাফর হয়ে গেল, এটা আমার জানা নেই। আপনারা গবেষণা করুন, এটা বার করবেন, বেরোবে। এই যে চেঞ্জ, এই চেঞ্জে কিন্তু কাজী নজরুল, রবীন্দ্রনাথও ছিল। রবীন্দ্রনাথও বললেন যে বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে পোহালে সর্বরে, মানে যারা বণিক হয়ে আসলো তারা কি করে এই আমাদের শাসন ক্ষমতা নিল। সুতরাং এটা একটা ধারাবাহিকভাবে যে জাতীয়তাবোধ, দেশপ্রেম, প্যাট্রিয়টিজম যে উঠছে, তার কিন্তু একটা একটা আইডিয়া হিসেবে সিরাজ কাজ করেছে। কেন আমরা সিরাজ ভাবলে পলাশি ভাবি, পলাশির যুদ্ধ কিন্তু একটা যুদ্ধ নয়, এটাকে স্ক্রিমিশ বলে, মারামারি বলে, হাতাহাতি বলা যেতে পারে, কিন্তু তার যে কনসিকোয়েন্স সেটা কিন্তু বড় বড় যে থেকেই ভালো। আমার দ্বিতীয় বক্তব্য যে এই যে যে হিস্টোরিয়ানসরা যে এই যে অনেকে আছেন বলবেন, আমি আর ওই জায়গায় যাচ্ছি না, যে অ্যারিস্টোক্রেটিক মানে কনস্পিরেসির কথা বলেন। আমি বিদেশি ঐতিহাসিকদের নাম বলবো না, আমাদের এখানকার দুজন প্রসিদ্ধ ঐতিহাসিকের নাম বলে, একটা রজতকান্ত রায় আর একটা সে সুশীল চৌধুরী। সুশীল চৌধুরী মহাশয় আমার ডিপার্টমেন্টে ছিলেন। রজতকান্ত রায় যেটা বলেছেন যে এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ন কনস্পিরেসি, রাজপুরুষদের কনস্পিরেসি, এবং এইটা সিরাজের। আর সুশীল বাবুর বক্তব্য ছিল যে না, ব্রিটিশরাই এই কনস্পিরেসি করেছে। কিন্তু আমি এই সদ্য হয়তো একটু চিন্তা ভাবনা করছি যে একটা এই পলাশির পরে বই যদি লেখা যায়, দু তিনটি অন্তত পাবলিশও করে ফেলেছি লেখা। তো আমার একটা চেয়েছে যে এটাকে বলা হয় অ্যারিস্টোক্রেটিক রিয়াকশন। অ্যারিস্টোক্রেটিক রিয়াকশন কেন? যে যারা দাদুর সঙ্গে কাজ করেছে, কি করে তারাকে জাহাপনা বলবে সিরাজকে, তাদের খুব কষ্ট হয়ে গেল। তাহলে তারা, আপনারা বলতে পারেন যে ইনিশিয়ালি তারা রেজিস্ট্যান্স করতে পারতো, ইনিশিয়াল হয় না, পরে বুঝলো যে এই ছোকরা তো খুব কড়া কড়া স্টেপ নিচ্ছে এবং একে আমাকে জাহাপনা বলতে হচ্ছে। আপনারা যদি ব্যাক পিছনে যান, আকবরের সময় একই করেছিল যে হুমায়ুন মৃত্যুর পরে আকবর যখন নাবালক, তখন বৈরাম খাঁ তার দায়িত্ব নিল, এবং বৈরাম খাঁ দায়িত্ব নেওয়ার পরে বৈরাম খাঁ দ্বিতীয় পানিপথে যুদ্ধও করলো, জিতেও গেল। কিন্তু পরে ভাবলো যে আকবরকে এই দায়িত্ব দেওয়াটা, আমি একটু ওই আদম খাঁ বা আরও ওদেরকে নিয়ে উনি কিন্তু বিদ্রোহ করলেন আকবরের বিরুদ্ধে। আকবর পরাস্ত করলেন, এবং কিন্তু তিনি তাকে মার্ডার করলেন না বা কোনো করলেন না, কিন্তু তাকে বললেন যে তুমি আমার অনেক, তুমি বাবার বন্ধু, তুমি আমার অনেক করেছো, সুহৃদ, কাজেই তোমার আমি হজ যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তুমি যাও। ঠিক রাস্তায় রাজপুত মানে গুজরাট যেতে না যেতে ওকে স্ট্যাব করে দিল। কারা মারলো? ওই আফগানরা। যে বেটা তুমি আমাদের বড় শত্রু, তুমি মুঘলকে জিয়ে রাখলে, তুমি যদি পানিপথের যুদ্ধে যদি তুমি হারতে, তাহলে
শের শাহের যে ডাইনেস্টি সেটা কিন্তু আরও দীর্ঘস্থায়ী হতো। কাজেই এই যে সিরাজের সময়ে যে আপনারা দেখছেন রিয়াকশন, এটা আমার মতে যে এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, যে অ্যারিস্টোক্রেটিক রিয়াকশন। কেউই, না ইন্ডিয়ানরা না ব্রিটিশরা, কারোই তারা মান্যতা দিতে চায়নি সিরাজকে। কেননা সিরাজকে মান্যতা দেওয়া মানে এটা জেনারেশন গ্যাপ। আপনি একটু ভেবে দেখুন তো, যে জওহরলালের ক্যাবিনেটে যারা মন্ত্রিত্ব ছিল, তারা যদি রাজীব গান্ধীর ক্যাবিনেটে মন্ত্রিত্ব হয়, তাদের কি অবস্থা হবে? এবং এই যে ঘটনা, আমি আপনার যদি স্টেটে, আমি নামধাম করবো না, স্টেটেও যদি দেখেন রাইজিং পাওয়ারকে যারা পরচুলো বুড়ো বসে আছে ক্ষমতায়, তারা কিন্তু মানতে চায় না, কখনোই মানতে চায় না। এই যে রাইজিং পাওয়ার, হচ্ছে রাইজিং পাওয়ার, মানে নবাব সিরাজউদ্দৌলা। তার বয়স 22-23 বছর, তার দাদু মারা গেছে 80 বছরের বেশি, জগৎ শেঠ, মীর জাফর, তারা প্রায় তার সমবয়স্ক। তাহলে এইরকম একটা জেনারেশন গ্যাপ, এই জেনারেশন গ্যাপকে মেনে নেওয়া কিন্তু খুব সহজ ব্যাপার ছিল না, এবং সেটা হয়ও না। তো মনে হচ্ছিল আমি ইতিহাসের ক্লাসেই আছি, আপনাদেরও মনে হয় তাই মনে হচ্ছিল। অনেক অনেক ধন্যবাদ। আর অতিরিক্ত আমাদের প্রাপ্তি তার নাটক শোনানো, আমরা পরবর্তী সময়েও তাকে পাবো। এর মাঝখানে আমরা ডক্টর ইশতিয়াক হোসেন, তার কথা শুনবো। আমাদের মধ্যে আছেন অধ্যাপিকা সংহিতা সেন, তিনিও প্রদর্শনী দেখাবেন, এবং অধীর আগ্রহে আমরা অপেক্ষা করব আমাদের মধ্যে ডক্টর শাহনুর রহমান আছেন, তার কথা শুনতে। তখনও আমরা কোনো একটা ক্লাসে ঢুকে যাব। এই মুহূর্তে আমি তার কিছু বলার জন্য অনুরোধ করছি ডক্টর ইশতিয়াক হোসেন মহাশয়। My focus on this lecture would be locating the Sirajuddaulah in the concept of sovereignty, which was, at that particular point of time, the early modern period, the period which Siraj belonged, it is the early modern period. So how would we locate Sirajuddaulah? Can we consider him as a nationalist, or can we consider him as a patriotic? What sort of sovereignty, what sort of idea of nation was prevalent at that particular period of time? Being a student of historian, we shouldn't think, we shouldn't push the things very, far, like the, journal assumptions that Sirajuddaulah was a nationalistic, because the concept of nation or idea of nation is a very modern nation. At that particular period of time, there was no idea of nation. Consciously, there was a concept of sovereignty or the territorial integrity, but considering it as a nationalist or patriotic, to my understanding, I think this would be a problematic. I have tried to understand that how his resistance can be located, whether it is the early notions of sovereignty or it is the patriotic, the aggression or the opposition of Siraj towards East India Company, how it. As far as historical writings are considered, or the historiography on this particular theme is concerned, Qazi sir has elaborated a lot that what are the different sources and what are the different arguments. But I generally, which I have tried to, which I looked out and which I found in the context of this political sovereignty, there are two particular arguments that are related to Sirajuddaulah. The first argument is the confrontation of the Sirajuddaulah with British East India Company. It has been looked as a reaction towards the reaction of Sirajuddaulah to protect his political economy and his commercial interest. As Sir also mentioned, Sushil Kumar Chaudhary, he believed that at that particular period of time, British Empire has not any sort of plan for the territorial consolidation or territorial we can say invasion of the India. So it was all commercial enterprises, and in that particular scenario, Sirajuddaulah, he tried to protect his political economy as well as the commercial interest. And this sort of idea or this sort of understanding is based on the fact that the British didn't, they didn't have any plan of territorial territorial expansion of Indian territory. এরপর আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিলি আলামিন কলেজ, তার অধ্যাপিকা শ্রদ্ধা সংহিতা সেন, তার কথা শুনবো এবং
তার তৈরির প্রজেক্ট আজকে আমরা দেখবো। আমরা যে বিষয়টার জন্য আজকে এখানে এসেছি সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা, যিনি মুর্শিদাবাদের নবাব ছিলেন বলে আমরা বলি, কিন্তু তিনি আসলে বেঙ্গল সুবার নবাব ছিলেন। সেই সময় অবিভক্ত বাংলা মুঘল যুগে 1707-এর পর থেকে কিছু পরিবর্তন হয়, সেগুলো আমরা আমার এই প্রেজেন্টেশনে দেখবো। এবং আমি শুরুটা কিন্তু করবো মুর্শিদাবাদকে দিয়ে। Enjoyed a privileged upbringing, as we have already talked about, receiving comprehensive education and training. He accompanied Alivardi on military expeditions against the Marathas in 1746. He rebelled against Alivardi in 1750 when he captured Patna, but later submitted and was pardoned. Recognized for his potential, Shiraj was named Alivardi's successor in May 1752. Of course, it was not liked by most of his relatives. At 23, Shiraj became the Nawab of Bengal in April 1756 after Alivardi's death. Next, please. The British East India Company, in its pursuit of economic dominion, had gradually established its presence in various corners of India. By the mid-18th century, it had extended its influence to the fertile delta of Bengal, seeking not just trade but also political leverage. The coalition's course between Sirajuddaula and the British India Company became inevitable as their conflicting interests converged, leading to the events that would culminate in the Battle of Plassey. Next, please. Now, when we study history, we often find lack of sources or sources which are not devoid of partiality, as Qazi sir already mentioned. Hence, archaeological or architectural structures are often our more reliable sources. There are ample resources for the study of political and social economic history of Murshidabad, but many of us are well aware of the dearth of material while studying the cultural history. It should be mentioned here that the monuments, which are primary sources for the historical resources, often play a key role for reconstructing history. While studying history, we need to learn, unlearn, and relearn. Like all my predecessors in this stage has said, that we need to rewrite history. So to rewrite, we need to first unlearn what we have already learned, and then we should write something which has not already been said. যারা এই আলোচনা শুনছেন তারা সত্যি তারা আগ্রহী আমাদের ইতিহাসের এই দিকটা আরো বিশদভাবে জানার জন্য। তো আমরা খুব দুঃখিত যে আমরা টাইম ম্যানেজমেন্ট ঠিক করে করতে পারলাম না। আমাদের মধ্যে খুব গুণী একজন বসে আছেন, তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি, ভুল না বলতে ঠিক বলেছি, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, যেটা আমাদের প্রথমে নর্থ ইস্টের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছিল। তো তার উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং প্রফেসর ছিলেন। সরকার সম্পত্তি উনি রিটায়ার করে আমাদের পশ্চিমবাংলার সন্তান এখানেই ফিরে এসছেন। তো আমরা তাকে শুনবো। তার হাতেও অনেকে পিএইচডি করেছেন এবং অনেক নতুন নতুন বিষয়ে তিনি গবেষণার সূত্রপাত করেছেন। অনেকগুলো আলোচনা তো হচ্ছে যে পলাশীর যুদ্ধ কেন হয়েছিল, পলাশীর যুদ্ধের জন্য কে দায়ী, পলাশীর যুদ্ধের তাৎপর্য কি, পলাশীর যুদ্ধের লিগাসি কি আজ পর্যন্ত, সেগুলো আমাদের ভেবে দেখা দরকার। দেখুন, আগের বক্তাদের বক্তব্য থেকে আপনারা শুনলেন যে এটা বহু বিতর্কিত। ইয়েস, পলাশীর যুদ্ধ, সিরাজউদ্দৌলা বহু বিতর্কিত এবং বহু আলোচিত বিষয়। কিন্তু দেখুন, যে কোনো বিষয় নিয়ে বিতর্ক হতে পারে, বিতর্কের পক্ষে যুক্তি থাকতে পারে, বিপক্ষে এবং মোশনের এগেনস্টও বক্তব্য থাকতে পারে। তা যে বিষয় নিয়ে আমরা বক্তব্য রাখছি, তা আমাদের কি করতে হবে? যথার্থ মনোসংযোগ করে সত্যকে উদ্ঘাটন করার চেষ্টা করতে হবে। রবীন্দ্রনাথ লিখেছেন, মানবের বুদ্ধি দ্বীপ সম, যত আলো করে দান তত রেখে যায় সংশয়ের ছায়া। এবার ধরুন, ঐতিহাসিক যারা লিখেছেন ইতিহাস, পার্টিকুলারলি যে পার্সিয়ান গ্রন্থগুলোর কথা আপনারা শুনলেন, সেই গ্রন্থগুলি কিন্তু পলাশীর যুদ্ধের 25-30 বছর পরে লেখা হয়েছে এবং দ্যাট ওয়াজ প্যাট্রোনাইজড বাই দ্য ব্রিটিশার্স। ব্রিটিশের পৃষ্ঠপোষকতায় লেখা হয়েছে এবং তারা সবাই কম বেশি সিরাজউদ্দৌলার নিন্দামন্দ করেছে। দুর্বিনীত, রক্তপিশাচ, চরিত্রহীন, লম্পট, এসব কথা আমরা যাচ্ছিলাম। কিন্তু এইচ.সি. হিল, একজন ব্রিটিশ ঐতিহাসিক, তিনি বলছেন যে সিরাজউদ্দৌলার আত্মম্ভরিতা
এবং অর্থলিপ্সায় পলাশী যুদ্ধের মূল কারণ। আমরা এই ব্যাপারগুলোকে দেখব এবং অনেকেই বলছেন যে পলাশী যুদ্ধের কোনো পরিকল্পনা ইংরেজদের ছিল না। দেয়ার ওয়াজ নো ক্যালকুলেটেড প্লটিং ফর দ্য পলাশী রেভলিউশন। বহু ঐতিহাসিক কিন্তু এটাকে রেভলিউশন বলেছেন। যাই হোক, কিন্তু আপনি যদি বেশ কিছু ঐতিহাসিকের কথা দেখেন, কীর্তিনারায়ণ চৌধুরী, তিনি বিখ্যাত ঐতিহাসিক, আমাদের মাস্টারমশাইদের মাস্টারমশাই, তিনি বলছেন পলাশী যুদ্ধের মূল কারণ হচ্ছে অর্থনৈতিক অবস্থা। অন্য ঐতিহাসিকরা বলছেন যে এই সমাজ খুব দ্বিধাবিভক্ত সমাজ ছিল, মানে দুটো ওয়াটার টাইট কম্পার্টমেন্ট, একটা হিন্দু সমাজ, অন্যটা মুসলিম সমাজ। এই ওয়াটার টাইট কম্পার্টমেন্টে একটা দেশের প্রগতি হতে পারে না। আর 3 নম্বর বলছি রাজনৈতিক দিক থেকে যে অমাত্যবর্গ, যে নোবেলিটি, তারা সিরাজের প্রতি খুশি ছিল না নানা কারণে। সেই জন্য পলাশী বিপ্লব ঘটেছে, পলাশীর যুদ্ধ ঘটেছে, পলাশীর দ্বন্দ্ব ঘটেছে। কিন্তু এই ব্যাপারগুলোকে যদি আমরা ইতিহাসের আলোকে বোঝার চেষ্টা করি আমাদের মতো করে, বিজ্ঞানের পাঠ নিয়ে, তাহলে দেখব যে অমাত্যবর্গের যে কথা বলা হচ্ছে, বিশেষ করে বলা হচ্ছে যে হিন্দু অমাত্যবর্গ সিরাজউদ্দৌলার প্রতি খুশি ছিল না। এই কথাটা কিন্তু সঠিক নয়। তার কারণ আমরা দেখেছি সিরাজউদ্দৌলার সময় বাংলায় 7টা ইম্পর্টেন্ট পোস্ট ছিল। সেই 7টা ইম্পর্টেন্ট পোস্টের মধ্যে 6টা হিন্দুদের দখলে ছিল, একমাত্র বক্সি পোস্টটা মুসলমানের দখলে ছিল, এবং সেটার অধিনায়ক ছিলেন মীর জাফর খান। এবং 17টা রাজা না, 19 জন রাজা ছিলেন, তাদের মানে জমিদার। 19 জন রাজার মধ্যে 18 জন হিন্দু ছিলেন, 1 জন মুসলমান, তিনি বীরভূমের আসাদুজ্জামান খান। এবার আপনারা যদি দেখেন যে সেই যুগের কর্মচারীদের বিন্যাস, বেশিরভাগ যারা রেভিনিউ ডিপার্টমেন্টে ছিলেন তারা সবাই, তাদের বেশিরভাগই হিন্দু। রমেশচন্দ্র মজুমদার তার বইতে দেখাচ্ছেন যে এই যে মজুমদার, কানুনগো, দিহিদার, এই যে সমস্ত পদবীর লোকেরা আমাদের সমাজে আছে, এগুলো সবই নবাবদের দেওয়া উপাধি। আর ওর মেয়ে একজন ব্রিটিশ হিস্টোরিয়ান, যিনি তখন ডায়েরি লিখতেন, কার্সুবম ডাচ হিস্টোরিয়ান, তিনিও ডায়েরি লিখতেন। তারা কিন্তু এই সমস্ত ব্যাপার আমাদের কর্ণগোচর করেছেন এবং তারা বলছেন যে এই বক্তব্য ঠিক সঠিক নয়, যে কথা বলছে যে সমাজ দ্বিধাবিভক্ত ছিল। আমাদের ঐতিহাসিক অর্মে লিখছেন আলিবর্দির সময়কার অবস্থা। তিনি কি লিখছেন? আলিবর্দির রাজত্বকালে হিন্দুদের প্রাধান্য ছিল অপরিসীম। শাসনযন্ত্রের প্রতিটি বিভাগে এটা লক্ষ্য করা যায়। তারা এত যত্ন দক্ষতার সাথে সব বিভাগে কাজকর্ম পরিচালনা করতেন যে তাদের অজান্তে বা তাদের হাত দিয়ে ছাড়া কোনো গুরুত্বপূর্ণ কাজই হতো না। তাহলে তারা ডিসিশন মেকিং বডিতে ছিল, তারা ডিসাইড করতো। কিন্তু আমাদের হাতে এমন কোনো প্রমাণ নেই যে যাতে দেখা যাচ্ছে অমাত্যবর্গ বিদ্রোহ করছে এই সমাজের বিরুদ্ধে, এই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে, এই শাসনের বিরুদ্ধে। বরং তারা জল মাপছে। আমি পরে আসছি সেই জায়গায়। তাহলে দেখা যাচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে বৃহৎ জনগোষ্ঠীর মানুষ যারা, তাদের অসন্তোষের কোনো কারণ ছিল না। এবার যখন বলছি সমাজটা দ্বিধাবিভক্ত হওয়ার টাইম, এ বিষয় নিয়ে আমি নিজে গবেষণা করেছি, আমার বইও পাবলিশ হয়েছে। কিন্তু আমরা দেখছি যে 18th সেঞ্চুরি আমাদের যে সমাজ, সেই সমাজ দ্বিধাবিভক্ত সমাজ ছিল না, বরং সেই সমাজ অনেক ইন্টিগ্রেটেড সমাজ ছিল। তার রিফ্লেকশন আমরা কোথায় দেখছি? আপনারা একটু আগে দেখলেন স্থাপত্য শিল্প, তার রিফ্লেকশন আমরা দেখছি স্থাপত্য শিল্পে। তার নিদর্শন আমরা দেখছি সেই যুগের পেন্টিংয়ে দরবারি যে শিল্প, সেই শিল্পের মধ্যে এগুলো না হিন্দু শিল্প না মুসলমান শিল্প, এটা দরবারি শিল্প, এবং সবার প্রভাব সেখানে দেখতে পাই আমরা। আর সেই যুগের বাংলা সাহিত্য ধরুন অন্নদা মঙ্গল কাব্য, যেটা লিখেছেন ভারতচন্দ্র রায় গুণাকার, তিনি মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এর সভাকবি ছিলেন। তিনি এক জায়গায় একটা কাল্পনিক
কথোপকথন দেখাচ্ছেন তার কাব্যের মধ্যে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে ভবানন্দ মজুমদারের। এই ভবানন্দ মজুমদারকে কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ। তাতে জাহাঙ্গীর ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব বর্ণনা করছেন, ভবানন্দ মজুমদার হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব বর্ণনা করছেন, এবং দুজনেই সুপিরিয়র কমপ্লেক্সে ভুগছেন ওই দেখাচ্ছেন। পরে উনি দেখছেন যে বিরোধ এটা ন্যাচারাল নয়, এটি আর্গুমেন্ট ফর আর্গুমেন্টসে। সেই যুগে এই ধরনের আর্গুমেন্ট করার একটা পরিবেশ ছিল। ভারতবর্ষের বা অখণ্ড বাংলার যে অমর্ত্যবর্গ, তারা আপনার শুধু মীর জাফর খান তো একা নয়, মীর জাফর খান, ইয়ার লতিফ, খুব ইম্পর্টেন্ট নাম, জগৎ শেঠ। জগৎ শেঠ তো কারো নাম না, এটা হচ্ছে টাইটেল দেওয়া, এবং মুঘল বাদশাহই টাইটেল দিয়েছিল, দ্য ব্যাংকার অফ দ্য ওয়ার্ল্ড। মানিক চাঁদ, এরা সবাই ষড়যন্ত্রের সঙ্গে ছিল। আর বিদেশিদের মধ্যে খাজা ওয়াজিদ, ইংরেজদের ওয়াটসন, ইংরেজদের স্ক্রাফটন, আরো অনেক লোক ছিল, রবার্ট ক্লার্ক তো ছিলেনই। এরা সবাই মিলে একটা লোককে খোঁজার চেষ্টা করছিলেন, যে লোকটি এই পলাশী বিপ্লবকে সফল করে তুলতে পারে, যে লোকটি এই পলাশী ষড়যন্ত্রকে ইংরেজদের পক্ষে সফল করতে পারে। প্রথমে তারা ইয়ার লতিফকে পেল। ইয়ার লতিফ উমিচাঁদের খুব ভালো বন্ধু। উমিচাঁদও একজন প্রিন্স ব্যাংকার, যিনি খুব শক্তিশালী, এবং উমিচাঁদ চাইছে ইয়ার লতিফ হলে তার সুবিধা হয়ে যেত, সেই ইয়ার লতিফের খুব ভালো বন্ধু। জল পাবো ইয়ার লতিফের খুব ভালো বন্ধু, যার ফলে আবার উমিচাঁদ কিন্তু লো গ্রেডের মানুষ, অত হাই গ্রেড নয়। মীর জাফর, ইয়ার লতিফ অত হাই গ্রেডের লোক নয়। অবশেষে তারা মীর জাফর খানকে পেয়ে গেল। এবং মীর জাফরের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত তো খুব আগে হয়নি, সেটা 21শে জুন 1757। তার কারণ মীর জাফর যতক্ষণ না কনসেন্ট দিচ্ছে, ক্লাইভ সাহস পাচ্ছে না এগোতে, মনে করছে যে মুর্শিদাবাদে এত মানুষ, এত সৈন্য, এত লস্কর, কি হবে। এবং আপনারা জানেন মীর জাফর কিন্তু ইংরেজি হয়ে যুদ্ধ করেনি, পরোক্ষভাবে সে ইংরেজদের সাহায্য করেছে মুর্শিদাবাদের সোলজারকে ক্ষমতায় আসতে, যুদ্ধে যোগদান না করতে দিয়ে। তো এই ধরনের কিছু কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি, যে কাজকর্ম সে যুগে একটা কোলাবোরেশন থিওরির মতো হচ্ছে, যে ইন্ডিয়ান পিপল, বেঙ্গল পিপল এবং ইউরোপিয়ান পিপল, পার্টিকুলারলি দ্য ব্রিটিশ। শুধু ব্রিটিশ ছিল না এখানে, ফ্রেঞ্চরাও ছিলেন, ডাচরা ছিলেন। ফ্রেঞ্চরা কিন্তু ব্রিটিশদের সঙ্গে বৈরিতার সম্পর্ক রাখত। নবাবের দরবারের সঙ্গে তাদের একটা সম্পর্ক ভালো ছিল, কিন্তু সবসময় সেই সম্পর্ক ভালো ছিল না। এটা পারমুটেশন কম্বিনেশনের মতো উঠাপাড়া করেছে, যার ফলে দেখতে পাচ্ছি আমরা কি, আমরা দেখতে পাচ্ছি যে এটা খুব পরিণতি খারাপ হচ্ছে। 1757 সালের 23শে জুন পলাশীর অমর কাননে যুদ্ধ সংগঠিত হলো। যুদ্ধ সংগঠিত হওয়ার পর সিরাজদৌল্লা কি পরিণতি হলো আপনারা জানেন। তিনি ছদ্মবেশে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন পাটনায়। দানশাহ ফকির তাকে ধরিয়ে দিল। মীর জাফরের ছেলে মিরনের আদেশে তাকে খুন করা হলো নিমকহারাম দেউরিতে। এবং এই যে নিখিলনাথ রায়ের নামও আপনারা শুনলেন, উনি একজন মুর্শিদাবাদের ইতিহাস লিখেছেন, সত্য মিথ্যে পাঠক বিচার করবে। তাই নিখিলনাথ রায় লিখছেন যে সিরাজের বডি নিয়ে যখন একটা গাড়ি করে নিয়ে আসা হচ্ছে, গাড়ি বলছি, হাতির পিঠে নিয়ে আসা হচ্ছে, হাতি তার সার্টেন জায়গায় গিয়ে থেমে গেল, সে আর যাচ্ছে না। সিরাজদৌল্লার মা আমিনা বেগম ছুটতে ছুটতে এসে, যিনি কখনো রাজবাড়ি বাইরে বেরোননি, খালি পায়ে এই দৃশ্য দেখছেন, খুব দুঃখ পেলেন। এবং আরো ট্রাজিক ঘটনা উনি লিখছেন যে লুৎফুন্নেসা বেগম তার প্রধান বেগম ছিলেন। লুৎফুন্নেসা বেগম এর কাছে মিরন গিয়ে প্রস্তাব দিল যে সিরাজ তো আর নেই, নবাবিও তোমাদের নেই, আমার বাবা নবাব হয়েছে, অতএব তুমি ঠিক করো নবাব কাকে বিয়ে করবে, আমার মিরনকে
আমাকে না আমার বাবাকে? অপশন ইজ ইয়ার্স। নিখিল রাজ রায় বলছেন যে লুৎফুন্নেসা বেগম জবাব দিয়েছিলেন, হাতির পিঠে চাপা যার অভ্যাস সে কখনো গাধার পিঠে চাপতে পারে না। তুমি এবং তোমার ভাব গাধার মতোই আমার কাছে। তো এই মহিষী মহিলাকে দেখেছি আমরা যতদিন জীবিত ছিলেন। সিরাজউল্লাহর কবরে খোশবাগে গিয়ে উনি ধূপ ধুলো দিতেন, ফুলচন্দন দিতেন। বেদাত কি বেদাত নয় কথা তিনি ভাবতেন না। ইমরান ভাইয়ের কাছে আমার অনুরোধ যে আগামী 23শে জুন যখন আসবে আমাদের কাছে, তখন কলমের একটা সংখ্যা করুন, সেটা সিরাজ সংখ্যা হোক। তাহলেও এই যুগের বেশ কিছু মানুষ এটা পড়বে, জানবে এবং এটা চর্চা করবে। ধন্যবাদ। এখন আজকের অনুষ্ঠানের শেষ পরিবেশক সঙ্গীত শিল্পী হিসেবে আমাদের কাছে ভীষণ প্রিয় নজরুল চর্চা তিনি দীর্ঘদিন ধরে করছেন। শুধু তাই নয়, কণ্ঠশিল্পী ছাড়াও তার লেখায় আমরা গর্বিত হই। বারবার কবির কলমে তার লেখা বেরোয়। সমৃতা মল্লিক। গত বছর সৌভাগ্য হয়েছিল ইমরান স্যার এবং সাবির স্যারের সঙ্গে খোশবাগে যাওয়ার, এবং সেখানে সিরাজউদ্দৌলার এই সমাধিতে সেই সমাধিতে দাঁড়িয়ে তাকে গানে, কবিতায়, কথায় স্মরণ করা, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটা সারা জীবনের সঞ্চয়। সেই সময় স্যারের সাথে আলোচনা করতে করতে যে বিষয়টি আমি স্যারকেও বলেছিলাম এবং আজকে এই বিশেষ দিনে আরও একবার আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেব, যে আমাদের অত্যন্ত প্রাণের কবি, মানবতার কবি, সাম্যবাদী কবি, অসাম্প্রদায়িক কবি, আরও একাধিক বিশেষণে তাকে বিশেষায়িত করা যায়, কাজী নজরুল ইসলাম। তিনি যে আবেদন জানিয়েছিলেন তাঁর সময়ে, এই সিরাজ স্মৃতি উদযাপনের আবেদন, সেটি 29শে জুন 1939 সালে দৈনিক আজাদ পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং শিরোনাম ছিল বীর শহীদের জীবন স্মৃতি হইতে প্রেরণা লাভ করুন। যে লেখাটি প্রকাশিত হয়েছিল আমি সেটা একটু পড়ার চেষ্টা করছি। আগামী 3রা জুলাই সিরাজউদ্দৌলা স্মৃতি দিবস পালনের জন্য যে আয়োজন হইতেছে সে সম্পর্কে বাংলার বুলবুল কবি কাজী নজরুল ইসলাম নিম্নরূপ আবেদন প্রচার করিয়াছেন। নজরুল লিখছেন, আমি জানিতে পারিলাম যে আগামী 3রা জুলাই সিরাজউদ্দৌলা দিবস পালনের আয়োজন চলিতেছে। একথা আজ সর্বজন সম্মত যে বাংলার শহীদ বীর ও শেষ স্বাধীন নৃপতি নবাব সিরাজউদ্দৌলা রাজনৈতিক কোলাহলের ঊর্ধ্বে। হিন্দু মুসলমানের প্রিয় মাতৃভূমির জন্য নবাব সিরাজউদ্দৌলা সংগ্রামে অবতীর্ণ হন। সর্বোপরি বাংলার মর্যাদাকে তিনি ঊর্ধ্বে তুলিয়া ধরিয়াছেন এবং বিদেশি শোষণের কবল হইতে দেশকে রক্ষা করিবার জন্য আপনার জীবন যৌবনকে কোরবানি করিয়া গিয়াছেন। মৌলানা মোহাম্মদ আকরম খান নেতৃত্বে কলিকাতার সিরাজউদ্দৌলা স্মৃতি কমিটি উক্ত অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করিবার জন্য আপ্রাণ চেষ্টা করিতেছেন। কলিকাতা কমিটিকে সর্বপ্রকারে সাহায্য প্রদান করিয়া আমাদের জাতীয় বীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করিবার জন্য আমি জাতি ধর্ম নির্বিশেষে সকলের নিকট আবেদন জানাইতেছি। বিদেশির বন্ধন শৃঙ্খল হইতে মুক্তি লাভের জন্য আজ আমরা সংগ্রামে রত। সিরাজউদ্দৌলার জীবন স্মৃতি হইতে যেন আজ আমরা অনুপ্রাণিত হই, ইহাই আমার প্রার্থনা। এই কথা লিখছেন কাজী নজরুল ইসলাম। যদিও সিরাজউদ্দৌলার থেকে অনেক পরে তার জন্ম, কিন্তু তিনিও সেই স্বাধীনতায় বিশ্বাসী এবং সেই স্বাধীন চেতা কাজী নজরুল ইসলাম, যিনি 1922 সালের 11ই অগস্ট তাঁর একক সম্পাদনায় প্রকাশিত যে ধূমকেতু পত্রিকা, সেখানে তিনি খুব সদর্পে ঘোষণা করছেন ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার কথা এবং বলছেন যে আমি স্বরাজ টরাজ বুঝি না, কারণ সেই শব্দগুলোর অর্থ এক একজনের কাছে এক এক রকম, কিন্তু আমি যেটা চাই যে ভারতবর্ষের এক পরমাণু অংশ কোনো বিদেশির অধীনে থাকবে না। তো এরকমই স্বাধীনতা প্রিয় মানুষ ছিলেন কাজী নজরুল ইসলাম। এবং পরবর্তীকালে আমরা সকলেই জানি যে রঙ্গমঞ্চে অর্থাৎ নাটকের ক্ষেত্রে এবং চলচ্চিত্রের ক্ষেত্রে নজরুলের একটি বিশেষ অবদান ছিল, এবং যে কথা আজকে অন্য একজন বক্তা উল্লেখ করেছেন যে শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত নাটক সিরাজউদ্দৌলা, সেই নাটকের গান রচনা এবং সুর সংযোজন করেছিলেন কাজী নজরুল ইসলাম। এটি প্রথম 1938 সালের 29শে জুন নাট্যনিকেতনে মঞ্চস্থ হয়, কিন্তু এটি এতটাই দর্শক প্রিয়তা লাভ করে, এটি একটি দেশাত্মবোধক নাটক, আপনারা বুঝতেই পারছেন, এবং তার ফলে সেটি সেই বছরই নভেম্বরে গ্রামোফোন রেকর্ডেও সেটি বের হয় এবং পরে এটি বেতারেও প্রচারিত হয়। 5টি গান কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন, তার মধ্যে অত্যন্ত বিখ্যাত 2টি গান, যে গানের কথা হয়তো আপনারা
সকলেই জানেন পথহারা পাখি কেঁদে ফেরে একা, কিংবা পলাশী হায় পলাশী। আমার মনে হয় যে আর দীর্ঘ কথার প্রয়োজন নেই, কারণ আজকের বক্তারা অত্যন্ত গুণী, তারা অনেক কথা বলেছেন যেখান থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং জেনেছি। আর আমি আমার নিবেদন শেষ করব একটি মাত্র গান, হায় পলাশী গানটি গাইবার চেষ্টা করব। এইভাবে কাজী নজরুল ইসলামের বিভিন্ন কথায়, কবিতায় এবং গানে বারবার নবাব সিরাজউদ্দৌলা এসেছেন। আমার নিবেদনে যে গানটি সিরাজউদ্দৌলা নাটকের গান, হায় পলাশী। হায় পলাশী, হায় পলাশী, কি দিলি তুই জননীর বুকে, কলঙ্ক কালিমারাশি। হায় পলাশী, হায় পলাশী, হায় পলাশী, কে দিলি তুই জননীর বুকে, কলঙ্ক কালিমারাশি। হায় পলাশী, হায় পলাশী, হায় পলাশী। আত্মঘাতী স্বজাতি মাখিয়া রোগী আত্মঘাতী স্বজাতি মাখিয়া রোগী তোরি প্রান্তরে ফুটে ঝরে গেল পলাশু কুসুম। তোরি গঙ্গার তীরে পলাশু সংকাশ, সূর্য ওঠে যেন দিগন্ত উদ্ভাসী। হায় পলাশী, হায় পলাশী, হায় পলাশী, কে দিলি তুই জননীর বুকে, কলঙ্ক কালিমা।